জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতা তৈরি সহ সার্বিক বিষয় দেখতে সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণই মূল শক্তি, সুতরাং জনগণ চাইলে যথাসময়ে নির্বাচন হবে, এটি কেউ ঠেকাতে পারবে না। দেশে যত বড় চাঁদাবাজি থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ইস্যুতে প্রশ্ন করলে এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। গণতন্ত্রের যাত্রাপথে বাধা এলে জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা নির্বাচন বিলম্বিত করার মতো কথা বলছেন তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে জনগণ তাদের রুখে দিবে। দেশের সমসাময়িক বিষয় নিয়ে নানা নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। তার নির্দেশনায় কাজ করছে বিএনপি। বেগম জিয়াই পরামর্শ দিয়েছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রায় পথকে সহজ করতে। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। কখনো আপোষ করেননি। উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব, এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, অত্যন্ত শক্তিশালী হিসাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে, তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। রাজশাহী নগরীতে ডক্টরস ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকাল থেকে নগরীর এলাকায় ওই কোচিং সেন্টার ও আশেপাশের এলাকায় ঘিরে অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযান বিস্ফোরক দ্রব্য, পিস্তল, বাইনোকুলার ও ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করতে কাজ করছে একটি বিশেষজ্ঞ দল। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় পুলিশের বিশেষ টিম, সিআরটি ও বোয়ালিয়া থানা পুলিশ। কোচিং সেন্টারে মালিক মুনতাসিরুল অনিন্দ, যিনি রাজশাহী সিটির সাবেক খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। অনিন্দকে এর আগেও জঙ্গি সম্পৃক্ততায় আটক করেছিল কাউন্টার টেররিজম ইউনিট। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলারও আসামি ছিলেন। পূর্ববিরোধ ও সীসা লাউঞ্জের আধিপত্য নিয়ে বনানীতে রাব্বি হত্যাকাণ্ড। সকালে প্রেস ব্রিফিংয়ের এমন তথ্য জানিয়েছে র্যাব ১। গতকাল কুমিল্লায় অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে ব্রিফিং করে সংস্থাটি। র্যাব ১-এর অধিনায়ক কর্নেল আশিকুর রহমান আরও জানান, হত্যার পর ২ আসামি কুমিল্লায় পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেফতার হওয়াদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে বনানীর 11 নম্বর রোডে অবস্থিত সীসা লাউঞ্জের ২য় তলার সিঁড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রাব্বি ইন্টারনেট সংযোগ ব্যবসা করতেন। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১। পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বনানী থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভোল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে রূপসাঘাট শাখার প্রধান দরজা ও ভোল্ট ভেঙে এ চুরির
ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাখাটির ম্যানেজার জানান, গেল রাত 10টার দিকে তিনি জানতে পারেন দুর্বৃত্তরা ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে গেছে। ব্যাংকটির ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল, যার মধ্যে দুর্বৃত্তরা মাত্র 1400 টাকা রেখে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তবে ব্যাংক ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তের কাজ করছে পুলিশ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও চুরির সময় তারা অনুপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল, এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে। সমস্ত সিকিউরিটি ভেঙেই আসলে চুরিটা হয়েছে এবং একটু সময় নিয়ে চুরিটা হয়েছে আমাদেরকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় শুরু হলো জ্বালানি তেল সরবরাহের বাণিজ্যিক কার্যক্রম। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলের ডিসপাস টার্মিনাল থেকে ঢাকা অঞ্চলে তেল সরবরাহের এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এর মধ্য দিয়ে জ্বালানি তেল সরবরাহের সক্রিয় বা ডিজিটাল ব্যবস্থাপনায় প্রবেশ করল বিপিসি। এর আগে 1.5 থেকে 2 দিন লাগলেও এখন তেল সরবরাহে সময় লাগবে মাত্র 12 ঘন্টা। অপচয় ও চুরি রোধের পাশাপাশি বিপিসির সাশ্রয় হবে প্রায় 250 কোটি টাকা। পদ্মা অয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটির বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর 24টি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। কোম্পানিগঞ্জের পর এবার সিলেট সদরের ধুপাগুলোর একটি গ্রামে বাসা বাড়িতে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা সাদা পাথর উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি, এই কারণে পাথরগুলা ভাঙ্গা সম্ভব হয় নাই। আপনারা জানেন যে জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা একাধিকবার এই বিদ্যুৎ সংযোগগুলা বিচ্ছিন্ন করেছিলাম, অবৈধ ক্রাশিং মেশিন যেগুলো ছিল। এই কারণে আসলে তারা ভাঙতে পারেনি এবং এটা পার্শ্ববর্তী গ্রামে যখন তারা বুঝলো যে আমরা অভিযান করব, তখন ধুপাগুলের পার্শ্ববর্তী গ্রামে তারা এটা নিয়ে এসেছে। তো আমরা পাথরটা ধরেছি, আমরা এটা ভুলাগঞ্জে ফেরত পাঠাবো এবং আমরা যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। চট্টগ্রামের বাকুলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্লাস্টিক ও জুটের 3টি কারখানা, পড়েছে কয়েকটি বসতঘরও। নগরীর বাকুলে এক্সপ্রেস রোডের মোড়ে রাত 1:30টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে 3টি ফায়ার স্টেশন থেকে ছুটে আসে 9টি ইউনিট। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে অংশ নেন এলাকাবাসীও। প্রায় 3 ঘন্টা পর ভোরে 4:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানা ও জুটের গুদামে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, দাহ্য পদার্থ ও জুটের কারণে আগুন পুরোপুরি নেভানো যাচ্ছে না। এছাড়া পানির সংকটে আগুন নেভাতে বেগ পাওয়ার কথাও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এত বেশি সেখানে কম্বাস্টেবল মেটেরিয়ালস আছে, আমরা পানি মারলেও সেই নিচে কিন্তু আগুনে পৌঁছাচ্ছে না, যার ফলশ্রুতিতে আমরা আগুন নিভাতে একটা সময় লাগতেছে। কোডিং ফেজে আমরা জানতে পারবো যে কারণ কি, কোথা থেকে উৎস লেগেছে, কি ধরনের ক্ষতি হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত একটি হাতিকে চিকিৎসা দিতে গুরুতর আহত হয়েছেন 2 চিকিৎসক সহ 3 জন। তাদের বিজিবির হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজারে রামু থেকে বন বিভাগের আহত 2 চিকিৎসক সহ 3 জনকে ঢাকায় আনা হয়েছে। এর আগে গত বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় মিয়ানমার অংশে স্থল মাইন বিস্ফোরণে আহত হয় একটি বন্য হাতি। আহত অবস্থায় হাতিটি বাংলাদেশে ঢুকে পড়ে। পরে গতকাল হাতিটির চিকিৎসার জন্য চেষ্টা করে বন বিভাগের 2 চিকিৎসক সহ এক স্বেচ্ছাসেবক। এই সময় কক্সবাজারের রামুতে হাতিটির আক্রমণে আহত হন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার করে তাদের ঢাকায় আনা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে নানান আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, অনুষ্ঠিত হয় আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান। চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে নগরীর অন্দর কিল্লা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। সনাতনী ধর্মাবলম্বীরা নানান সাজে শোভাযাত্রার অংশ নেন। অন্দর কিল্লা মোড়ে জন্মাষ্টমী শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ময়মনসিংহে নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসবে দুর্গাবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া বগুড়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে পালিত হচ্ছে জন্মাষ্টমী। আর ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন স্থানে পালিত হচ্ছে দিনটি। শিষ্টের দমন, শিষ্টের পালনের জন্য ভগবান এই দিনে এই ধরাধামে আবির্ভূত হন। তিনি ধর্ম সংস্থাপন এবং সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়ে এই বিশ্ব সংসারকে তিনি শান্তি দান করেন। সকলেই যেন আগামীতে ভালো থাকি, সকলেই যেন সুস্থ থাকি এবং মঙ্গল মতে চলতে পারি, এই প্রার্থনা রইল। প্রতি বছরে এই তিথিতে ওনার আগমন উপলক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে এই দিনটি উদযাপন করে থাকি। ট্রাম্প পুতিন বৈঠক থেকে কোনো সমাধান না আসায় মোটেও অবাক হয়নি আলাস্কার ইউক্রেনের সমর্থনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা। বরং তারা মনে করেন ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় সমাধান আসবে না। শুক্রবার ট্রাম্প পুতিন বৈঠক চলাকালে আলাস্কার অ্যাঙ্করেজে জড়ো হন একদল ইউক্রেনপন্থী মার্কিন নাগরিক। বিশাল এক পতাকা নিয়ে কিয়েভের প্রতি সমর্থন প্রদর্শন করেন তারা। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন কেউ কেউ। অনেকের হাতে ছিল ট্রাম্প পুতিন বিরোধী প্লেকার্ড। বিক্ষোভকারীরা বলেন আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান চান তারা। ইউক্রেনের সংঘাতে বন্ধ করে দেশটিতে শান্তি ফেরানোর দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। That's nothing new. We didn't expect to see anything become of this meeting, other than the two got together for the first time in 4 years. So it's, maybe, if these two people, which we don't care much for either, maybe, some diplomacy is coming about. Obviously, they weren't going to be able to make a deal without Zelensky being there. And I think one of the reasons he wasn't invited is I don't personally feel like Trump or Putin were really interested in making a deal to begin with. আলজেরিয়ায় বাস নদীতে পড়ে অন্তত 18 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 23 জন। দেশটির সিভিল ডিফেন্স ইউনিট বা দমকল বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন ওয়েদ আল হেরেক নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন নারী, আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। মরদেহ চিহ্নিত করতে কাজ করছে দেশটির পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবিউন। ফুটবল দলবদলের মৌসুমে গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশি তারকা হামজা চৌধুরীকে কেন্দ্র করে। নিজ লিগের দল রেক্সহ্যাম এএফসি নজরে রয়েছেন 27 বছর বয়সী এই মিডফিল্ডার। একাধিক ব্রিটিশ গণমাধ্যমের খবর, হলিউড অভিনেতা রায়ান রেইনডলসের মালিকানাধীন রেক্সহ্যাম বাংলাদেশের তারকা হামজাকে দলে পেতে আগ্রহী। বিগত কয়েক বছর ধরে ইংলিশ ফুটবলে আলোচিত দল রেক্সহ্যাম। ইংলিশ 5ম বিভাগ থেকে শুরু করে বর্তমানে 1ম বিভাগ ফুটবলে উঠে এসেছে ক্লাবটি। এবারে দলের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করা। আর সেই লক্ষ্যেই হামজা চৌধুরীকে নিয়ে দলটির আগ্রহ প্রকাশ এসেছে। চলতি মৌসুমের এর মাঝেই দল ঢেলে সাজিয়েছে রেক্সহ্যাম, আর তাতে নতুন সংযোজন হতে পারেন হামজা চৌধুরী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।